প্রায় ৭ বছর পর আমার স্বামী প্রবাস থেকে দেশে ফিরেছে। ঘরভর্তি সবাই খুশি হলেও আমি খুশি হতে পারিনি। আমার স্বামী আমাকে দেখে বলছে, কি ব্যাপার বর্ষা, তোমাকে দেখে এমন লাগছে কেন? তুমি কি অসুস্থ নাকি? তোমার কি শরীর খারাপ? তোমাকে এমন বিমর্ষ লাগছে কেন? আমি শুধু বলেছিলাম, না আমি কোথায় অসুস্থ, আমি ঠিক আছি। আপনি বসেন, আমি আপনার জন্য নাস্তার ব্যবস্থা করে আসছি। তখন আমার স্বামী আমাকে বলল, না আমি এখন আর নাস্তা খাবো না, তুমি আমার পাশে এসে বসো। তোমার কি হয়েছে আমি আগে সেটা জানতে চাই। তোমার মুখটা এমন লাগছে কেন? তুমি অনেক শুকিয়ে গেছো, আর আমাদের বাচ্চাটাও অনেক শুকিয়ে গেছে। আমি শুধুই বলেছিলাম আমার কিছুই হয়নি, আমিও ভালো আছি, আমার বাচ্চাও ভালো আছে। আমি এক্ষুনি আপনার জন্য নাস্তার ব্যবস্থা করে আসছি, আপনি বসে একটু রেস্ট নেন। এই বলে সাথে সাথে আমি রান্নাঘরে চলে গেলাম। তখন রান্নাঘরে গিয়ে আমি ফুপিয়ে ফুপিয়ে কান্না করা শুরু করলাম। আমার কেন জানি না খুব ভেতর থেকে কান্না পাচ্ছিল। আমার হাজবেন্ড আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, কি ব্যাপার বর্ষা, তুমি কান্না কেন করছো? তোমার কি হয়েছে? তুমি আমাকে সবকিছু খুলে বলো। তুমি কেন রান্নাঘরে এসে আমার থেকে মুখ লুকিয়ে কান্না করছো? আমাকে সবকিছু খুলে বলো। আমি কি এমন অন্যায় করেছি? আমি তো তেমন কোনো অন্যায় করিনি। আমি তো তোমাকে বলে কয়ে তারপরে দেশে এসেছি। আমি তখন আমার স্বামীকে বললাম, প্লিজ আল্লাহর দোহাই লাগে, আপনি আর কোনো কথা বললেন না, সবাই শুনে যাবে, সবাই শুনতে পাবে আমি কান্না করছি না। আমি আপনার জন্য নাস্তা বানাতে এসেছি, আপনি রুমে গিয়ে বসেন। আমার হাজবেন্ড সাথে সাথে রুমে চলে গেল, আর আমি তার জন্য হালকা পাতলা একটু নাস্তা বানিয়ে নিয়ে আসলাম। এসে দেখি আমার হাজবেন্ড তার বাচ্চাকে খুব আদর করছে। আমার বাচ্চা এখন অনেক বড় হয়ে গেছে। ও যখন বিদেশ চলে গিয়েছিল তখন আমার বাচ্চার বয়স ছিল ১ বছর ২ মাস, আর এখন এসে দেখে সে অনেক বড় হয়ে গিয়েছে। আর এখন এসে দেখে তার বাচ্চা অনেক বড় হয়ে গিয়েছে। আমার হাজবেন্ড তার বাচ্চার জন্য অনেক খেলনা নিয়ে এসেছে, কিন্তু আমার বাচ্চার এখন খেলনা দিয়ে খেলার বয়স নেই। তারপরেও সে তার বাবার সাথে হেসে খেলে আনন্দ করছে। আমার শাশুড়ি আর আমার ননদও আমার স্বামীর পাশেই আছে। আমি আমার শাশুড়ি আর ননদকে নাস্তা দিলাম। তখন আমার স্বামী আমাকে বলল, বিকেলে আমরা সবাই মিলে ঘুরতে যাব, অনেক কিছু কেনাকাটা করব, সাথে কাঁচা বাজারও কিছু কিনে নিয়ে আসবো। আমি তখন হেসে বললাম, আপনি অনেক টায়ার্ড, আপনি এখন শুয়ে ঘুমিয়ে পড়েন, ঘুম থেকে উঠে তখন যা খুশি তাই করেন। তখন আমার শাশুড়িও বলে উঠলো, হ্যাঁ তুই এখন অনেক টায়ার্ড, তুই এখন একটু ঘুমা, তোর কোনো বাজার করতে হবে না, আমরা আছি, আমরা বাজার করে নিব। পাশ থেকে আমার দেবরও বলে উঠলো, ভাইয়া আপনার বাজার করতে হবে না, আমরা সবকিছু করে নিব। তারপর সে সত্যি সত্যি নাস্তা খেয়ে ঘুমিয়ে পড়েছে। কিন্তু আমার কেন জানি বুক ফাটা আর্তনাদ শুরু হয়ে গেছে। সে দেশে ফিরে এসেছে এই কথাটা চিন্তা করলেই আমার আরো বেশি কষ্ট লাগছে। মনে হচ্ছে অতীতের সব কষ্ট আমাকে দুমড়ে মুচড়ে ফেলছে। তখনও আমার চোখ দিয়ে পানি পড়ছিল। আমার বাচ্চা আমাকে দেখে বলল, মা তুমি কান্না কেন করছো? তখন আমি আমার বাচ্চাকে জড়িয়ে ধরে বললাম, এটা আমার সুখের কান্না। আমার হাজবেন্ড সত্যি সত্যি ঘুম থেকে উঠে বলে, সবাই রেডি হও, খাওয়া দাওয়া করে আমরা এখন বের হয়ে যাব। আমার শাশুড়ি ননদ সবাই রেডি হয়ে গেছে, কিন্তু আমি রেডি হচ্ছি না। তখন আমি বললাম, আমি যাব না। তারপর আমার হাজবেন্ড বলল, তুমি কেন যাবে না? তোমার যে নতুন শাড়ি আর গয়না আছে সেগুলো পরো, আজকে আমরা সবাই মিলে কেনাকাটা করতে যাব। তখন আমি বললাম, আমি নতুন জামা কাপড় কোত্থেকে পাবো? আমার তো তেমন কোনো নতুন জামা কাপড় নেই, তেমন কোনো গয়নাগাটিও নেই। তখন সে অবাক হয়ে বলল, বিরক্ত করো না তো, তাড়াতাড়ি রেডি হয়ে আসো, আমি যেটা বলছি সেটা শোনো। আমার মা বোন সবাই রেডি হয়ে গেছে, তুমি কেন রেডি হচ্ছ না? সত্যি বলছি আমার রেডি হওয়ার মতো তেমন কোনো জামা কাপড় নেই। আমার হাজবেন্ড তখন চিল্লায় বলল, কি বলো তুমি? আমি তো তোমাকে প্রতি মাসে ড্রেস কেনার জন্য কত টাকা পাঠাই, আর এখন বলছো তুমি তোমার ড্রেস নেই? তখন আমি বললাম, কার কাছে দেন, কোথায় দেন? আমি তো পাই না, আমি তো প্রতি মাসে জামা কাপড় বানানোর জন্য কোনো টাকা পাই না। বছরে ঈদে আমাকে একটা জামা দেওয়া হয়, তাও আবার আপনার মার পছন্দের। আমি তো কখনো মার্কেটেও যাই না, কিংবা আমার পছন্দে কোনো কিছু কেনাকাটাও হয় না, সেটা আপনি খুব ভালো করেই জানেন। তখন আমার হাজবেন্ড আমাকে বলল, তুমি মার্কেটে জানো তাতে কি হয়েছে? আমার মা তো তোমাকে মার্কেটে গিয়ে নতুন ড্রেস কিনে এনে দেয়, সেগুলো কি হয়েছে? তখন আমি তাকে বললাম, আপনার মাকে ডেকে এনে জিজ্ঞাসা করেন উনি কখন আমাকে কি কি কিনে দিয়েছে। বছরে একবার আমাকে ঈদের কেনাকাটা করে দেয়, তাও আবার রমজানের ঈদে। আর গত ৭ বছরে আমি ৭ বারও বাবার বাসায় যাইনি যে আমি নিজের স্বাধীন মতো কিছু কেনাকাটা করতে পারবো। আপনি আমাকে নিষেধ করেছেন আমি যেন বাবার বাসায় না যাই, তাহলে আমি কোথায় গিয়ে কেনাকাটা করব? কিভাবে বা কেনাকাটা করব? আপনার মা বোন আমাকে যেটা পছন্দ করে এনে দেয় আমি সেটাই পরি। এই দেখেন, এই কটা জামা আর এই শাড়ি কাপড় ছাড়া আমার আর কিছুই নেই। বোরকা ব্যতীত বাইরে পরে যাওয়ার মতো আমার আর কোনো কিছুই নেই, তাও আবার পুরনো। আপনি যদি চান তাহলে আমি বোরকা পরে আপনাদের সাথে বাইরে যেতে পারি। কি ব্যাপার মা, আমি তোমাকে আমার বউয়ের ড্রেস কেনার জন্য যে টাকা পাঠিয়েছি তুমি কিনে দাওনি কেন মা? তখন আমার শাশুড়ি আমার স্বামীকে বলল, বাবা আমি তো ওকে টাকা পয়সা দিয়েছি। তখন আমি বললাম, মা আপনি সত্যি করে বলেন, আপনি কখন কখন আমাকে ড্রেস কেনার জন্য টাকা দিয়েছেন? তখন আমার শাশুড়ি বলে উঠলো, প্রত্যেক রমজানের ঈদে তোর বউকে অনেক দামি দামি ড্রেস কিনে দেওয়া হয়। তখন আমি আমার হাজবেন্ডকে আমার রমজানের ঈদের প্রত্যেকটা ড্রেস বের করে দেখিয়েছি, আর বলেছি, এই যে দেখেন, এগুলো হচ্ছে আমার রমজানের ঈদের ড্রেস, যেগুলো আমি এখন বাসায় পরি। আমি অস্বীকার করছি না তারা আমাকে দেয় না,
তবে এইসব ড্রেস পরে বাইরে যাওয়া যায় না, আর বাইরে পরে যাওয়ার মতো কোনো তোলা ড্রেস বা গয়না আমার কাছে নেই। তখন আমার হাজবেন্ড আমাকে বলল, আমি বিয়ের সময় তোমাকে কতগুলো গয়না দিয়েছি এবং বাইরে থেকে অনেক গয়না পাঠিয়েছি, সেগুলো কোথায়? তখন আমার ননদ এসে বলল, ভাইয়া ওগুলো তো ভাবিকে দেওয়া হয়নি, মা আলমারিতে তুলে রেখেছে আমার বিয়ের জন্য। আমি তখন অবাক হয়ে গেলাম, এগুলোর আমি কিছুই জানি না, আমার শাশুড়ি এসব কথা আমার কাছ থেকে গোপন রেখেছে। এই কথা শোনার পরে আমি তখন আরো অনেক বেশি চিৎকার করে কান্না করতে শুরু করলাম। তখন আমার হাজবেন্ড আমাকে বলল, তুমি কান্না করো না, আমি দেখছি। তখন আমার দেবও ছুটে এসে বলল, ভাইয়া আপনি ভাবির কথা বিশ্বাস করবেন না, উনি অযথাই টাকা নষ্ট করে, অযথাই অনেক বেশি কথা বলে, সংসারের সব কাজ বা দায় দায়িত্ব উনি পালন করে না, শুধুমাত্র উনি আমাদের কাছ থেকে কৈফিয়ত চায়। তার হাজবেন্ডের টাকা আমরা কি করি, তার স্বামীর টাকা কোথায় কি খরচ হচ্ছে সেই কৈফিয়ত। তখন আমি আমার দেবরকে বললাম, তুমি আমার ছোট ভাইয়ের মতো, তুমি কিভাবে এত বড় মিথ্যা কথা বলতে পারলা? তোমাদের জন্য তো আমি এই ঘরে একটু জোরেও কথা বলতে পারি না। তুমি তোমার মা এবং তোমার বোন মিলে আমাকে যখন তখন অত্যাচার করো, যা খুশি তাই বলো, এবং শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার করো। এই কথা তো আমি কারো কাছেই বলি নাই, এমনকি আমার হাজবেন্ডকেও কখনো বলিনি। তোমরা তো আমার স্বামীর সাথে আমাকে ঠিক মতো কথাই বলতে দাও না ফোনে। আমার যে একটা সন্তান আছে, আমার সেই সন্তানকেও তোমরা ঠিক মতো খেতে দাও না। খাওয়ানোর সময় বলো আমি আমার সন্তানকে সবসময় বেশি খাইয়ে ফেলি। তখন আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করলাম, ওই যে তুমি তখন আমাকে জিজ্ঞাসা করলা না যে আমার শরীর খারাপ নাকি মন খারাপ, আমার শরীর মন দুইটাই খারাপ। কিছুদিন আগে তোমার ভাই আমাকে অনেক মেরেছে, আমার গায়ে হাত তুলেছে, আর তোমার বোন আমাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে, আর তোমার বোন আমাকে বলেছে আমি নাকি এই বাড়ির কিছুই না। আমি শুধুমাত্র তোমার দিকে তাকিয়ে আর আল্লাহর দিকে তাকিয়ে সহ্য করেছিলাম যে কখন তুমি আসবে এবং কবে আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবো। তুমি তো এখন দেশে ফিরে এসেছো, তুমি চাইলেই আমাকে ঘর থেকে বের করে দিতে পারো। তোমার ভাই বোন যখন আমাকে কথা শোনাতো, নির্যাতন করতো, তখন তোমার মা কোনো সময় কোনো প্রতিবাদ করতো না, বরঞ্চ আমাকেই দোষ দিয়েছে, বলেছে সব দোষ নাকি আমারই। আমার রান্না ভালো না, আমার কথা ভালো না, আমার চাল চলন ভালো না, এমনকি আমার সন্তানকে খাওয়াতে গেলেও তাদের নজর পড়ে, আর বলে আমি নাকি সবসময় আমার সন্তানকে আগ বাড়িয়ে খাবার খাইয়ে ফেলি। বিশ্বাস করো আমি এমনটা কখনোই করি না, তাহলে আমি আমার সন্তান এতটা শুকিয়ে যেতাম না। সেটা তুমি নিজের চোখে দেখেছো। আমি অপেক্ষা করছিলাম এই দিনটার জন্য যে কবে তুমি দেশে ফিরবে এবং দেশে এসে তুমি আমাকে নিজের হাতে বাড়ি থেকে বের করে দিবে, আর না হলে সারা জীবনের মতো তোমার কাছে নিয়ে যাবে। তখন আমার হাজবেন্ড আমাকে বুকে জড়িয়ে ধরে খুব কান্না করছে আর বলছে, আমার যৌবনের অর্ধেকটা টাইম আমি পার করে দিয়েছি শুধুমাত্র তোমাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য, আর সেই তোমরা আমার বউ বাচ্চাকে একটু দেখে রাখতে পারলা না মা? কিভাবে পারলা আমার বউ বাচ্চার সাথে এরকম অন্যায় করতে? এই বলে সে আমাকে বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সেও কান্না করছে, আমিও কান্না করছি, সাথে আমাদের বাচ্চাটাও কান্না করছে। আমার দেবর, ননদ আর শাশুড়ি সবাই এসে আমার স্বামীর কাছে ক্ষমা চাচ্ছে। তখন আমার স্বামী বলল, আজকের পর থেকে যদি শুনি তোমরা আমার বউ বাচ্চার সাথে কোনো ধরনের অন্যায় করছো, তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। মা হিসেবে তোমাকে যতটুকু দেওয়ার ততটুকুই দিব, ভাই হিসেবে যতটুকু করার ততটুকুই করব, বোনকে যতটুকু দেওয়ার ততটুকুই দিব। তবে আজকে থেকে আমার বউ তোমাদের এক বেলাও রান্না করে খাওয়াতে পারবে না। আজকে থেকে আমার বউ আলাদা থাকবে, তোমরাও আলাদা থাকবা। এটা বলে আমার হাজবেন্ড আমাকে নিয়ে আমার বাবার বাসায় চলে এসেছে। প্রবাসীদের বউদের এভাবেই অত্যাচার সহ্য করতে হয়। তবে প্রবাসী ভাইদের উচিত তাদের বউদের সাথে এভাবে কথা না বলে সরাসরি কথা বলা, তাদের সমস্যা সম্পর্কে জানা। কিছু কিছু প্রবাসীরা আমার স্বামীর মতো এমন ভুল করে। তারা কি করে, তাদের মাকে বা ভাইকে দায়িত্ব দিয়ে দেয় সংসার চালানোর জন্য। এটার মতো ভুল কেউ করবেন না। গল্পের সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।